সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্র নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে সন্দেহ ও অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিকদের বরাতে জানা গেছে কয়েকটি ইউরোপীয় দেশ এই কেন্দ্রটিতে আর আগের মতো জনবল পাঠাবে কিনা তা পুনর্বিবেচনা করছে। তাদের অভিযোগ, কেন্দ্রটি গাজায় মানবিক সহায়তা প্রবাহ বাড়াতে বা বাস্তব কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি গত অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে এর দায়িত্ব ছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, গাজায় ত্রাণ প্রবেশ সহজ করা এবং যুদ্ধ পরবর্তী গাজার জন্য নীতিমালা প্রণয়নের সহায়তা করা। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশ এখানে সামরিক পরিকল্পনাবিদ ও গোয়েন্দা কর্মকর্তা সহ প্রতিনিধি পাঠায়, যাতে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখা যায়। কিন্তু রয়টার্সকে দেওয়া ৮ জন বিদেশি কূটনীতিক জানান, বড়দিন ও নববর্ষের ছুটির পর থেকে কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা আর এই কেন্দ্রে ফিরে যাননি। এক পশ্চিমা কূটনীতিক একে দিকহীন বলে মন্তব্য করেন। আরেকজন বলেন, সবাই মনে করে এটি এক প্রকার বিপর্যয়, কিন্তু বিকল্পও নেই। এই পুনর্বিবেচনা ট্রাম্প প্রশাসনের অপ্রচলিত পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে বাড়তে থাকা অস্বস্তির আরেকটি ইঙ্গিত। সিএমসিসি পরিচালনা করেন একজন মার্কিন জেনারেল, যেখানে মার্কিন ও ইসরায়েলি সামরিক সদস্যরাও রয়েছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং গাজায় সহিংসতা অব্যাহত থাকায় এর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। পরিকল্পনার পরবর্তী ধাপে গাজার জন্য একটি বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে, যা নীতি তদারক করবে। তবে সেক্ষেত্রে সিএমসিসির ভূমিকা থাকবে কিনা তা স্পষ্ট নয়। কূটনীতিকরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়েনি, যদিও হোয়াইট হাউস ভিন্ন দাবি করেছে। অনেক ট্রাক আসলে বাণিজ্যিক পণ্য বহন করছে, আর ইসরায়েল কার্যত ত্রাণ নীতির নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছে। ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি, যার মধ্যে শরণার্থীদের তাঁবুর জন্য প্রয়োজনীয় ধাতব খুঁটিও রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য বলছে, মানবিক ট্রাককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিকল্প হিসেবে কাঠের খুঁটির মতো উপকরণ আনার চেষ্টা চলছে। তবু ইউরোপীয় কূটনীতিকদের মতে, সিএমসিসি যে নানা নীতিপত্র তৈরি করেছে সেগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা তাও নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি ছাড়ার সম্ভাবনা কম, কারণ এতে ট্রাম্পের অসন্তোষের ঝুঁকি রয়েছে এবং ইসরায়েলের প্রভাব আরও বাড়তে পারে। তবে গাজার মানুষের স্বার্থ রক্ষায় ইউরোপীয় উপস্থিতি কতটা কার্যকর হচ্ছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্রিটেন ও চীন আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরকে কেন্দ্র করে গোল্ডেন ইরা বা স্বর্ণযুগের ব্যবসায়িক সংলাপ পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এই উদ্যোগ সম্পর্কে অবগত 3টি সূত্র জানিয়েছে, উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন। এই সংলাপের অংশ হিসেবে পুনর্গঠিত হতে যাচ্ছে ইউকে চায়না সিইও কাউন্সিল, যেখানে যুক্তরাজ্যের পক্ষ থেকে অ্যাস্ট্রাজেনেক, বিপি, এইচএসবিসি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ, জাগুয়ার ল্যান্ড রোভার, রোলস রয়েস, শ্রোডার্স ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় প্রতিষ্ঠান যুক্ত হওয়ার কথা রয়েছে। চীনের পক্ষ থেকে থাকতে পারে ব্যাংক অফ চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক, চায়না মোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, চায়না রেল অ্যান্ড রোলিং স্টক কর্পোরেশন, চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইইডি। এই কাউন্সিলের ধারণাটি প্রথম আসে 2018 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও চীনা প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সময়, যখন দুই দেশ সম্পর্ককে গোল্ডেন ইরা বলে আখ্যা দিত। সূত্রগুলো বলছে, স্টারমারের সফর অনেকটাই নির্ভর করছে লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস নির্মাণের বিষয়ে মঙ্গলবার অনুমোদনের ওপর। এই সিদ্ধান্ত সাম্প্রতিক হওয়ায় সফরের অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এমনকি কাউন্সিলের ইংরেজি নাম কি হবে তা নিয়েও আলোচনা চলছে। ব্রিটিশ সরকারের নামের মধ্যে সিইও শব্দটি রাখতে অনিচ্ছুক, যদিও চীন 2018 সালের চীনা নামই রাখতে চায়। এ সফর হলে এটি হবে 2018 সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। স্টারমার এর মাধ্যমে আগের রক্ষণশীল সরকারের কঠোর অবস্থান থেকে সরে এসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো আন্তর্জাতিক ইস্যু সফরকে প্রভাবিত করতে পারে বলেও সূত্রগুলো সতর্ক করেছে।
দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন রায়ে একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী হন ডাকসুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার ঘোষিত এই রায়ে তার বিরুদ্ধে অভ্যুত্থান সহ একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে, যা সরাসরি সাবেক প্রেসিডেন্ট হন সুক ইয়েলোর ২০২৪ সালের ডিসেম্বর মাসে সামরিক আইন ঘোষণার ঘটনার সঙ্গে যুক্ত। হন ডাকসু ছিলেন সেই সময় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রে এবং আদালতের মতে তিনি সামরিক আইন ঘোষণাকে কার্যত বৈধতা দিতে সহায়তা করেছেন। বিচারক রায় বলেন, সামরিক আইন জারির আগে সংবিধান অনুযায়ী যে বৈধ মন্ত্রিসভা প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল, হন তা নিশ্চিত করতে ব্যর্থ হন এবং বরং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারে নীরব সমর্থন দেন। এই আচরণকে আদালত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করেছে। ৭৬ বছর বয়সী হন ডাকসু এর রায়ের মাধ্যমে সামরিক আইন সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রথম সাবেক মন্ত্রিসভার সদস্যে পরিণত হলেন, যা আইন বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে একই ঘটনার সঙ্গে যুক্ত অন্য শীর্ষ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। আদালত আরও উল্লেখ করে যে সামরিক আইন ঘোষণার ফলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভীতি ও অস্থিরতা তৈরি করা হয়েছে। যদিও হন ডাকসু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, তবুও স্বাক্ষর প্রমাণ ও নথিপত্র বিশ্লেষণ করে আদালত ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়। এই রায় দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাবেক প্রেসিডেন্ট হন সুক ইয়েলো সহ সামরিক আইন জারির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে চলমান মামলায় এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় যে গণতন্ত্র ও সংবিধান লঙ্ঘনের দায়ে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নন। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো অক্টোবরের যুদ্ধবিরতির পর জোরপূর্বক উচ্ছেদ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় বসবাসকারী বাসিন্দারা জানান, সোমবার আল রেকেব পাড়ার তাঁবু শিবিরে থাকা বহু পরিবারের উপর লিফলেট ফেলা হয়, যেখানে তাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এসব পরিবার মূলত আগের দফার হামলা ও ধ্বংসযজ্ঞের পর বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। লিফলেটে উল্লেখ করা হয়, ওই এলাকা সামরিক অভিযানের আওতায় আসছে এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে সরে যেতে হবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কোনো নির্দিষ্ট আশ্রয়স্থল বা বিকল্প ব্যবস্থার কথা না জানিয়ে এমন নির্দেশ দেওয়ায় পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে কোথায় যাবে এই প্রশ্নের কোনো উত্তর নেই। হামাসের এক মুখপাত্র এই উচ্ছেদ আদেশকে যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ভূমি দখল ও জনসংখ্যা স্থানান্তরের নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, বেসামরিক জনগণকে লক্ষ্য করে এমন পদক্ষেপ মানবিক আইনের লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েলি সামরিক সূত্র দাবি করেছে, তাদের অভিযানের উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকানো। তবে বাস্তবে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরই। তাঁবুতে থাকা পরিবারগুলো আবারও গৃহহীন হয়ে পড়ছে। খাদ্য, পানি ও চিকিৎসার মতো মৌলিক চাহিদার আরও সংকটাপন্ন হচ্ছে। যুদ্ধবিরতির পর এই প্রথম জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতে সহিংসতা বাড়ার আশঙ্কা জোরালো হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে প্রকাশ্য দিবালোকে আবেকে গুলি করে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। ঘটনার ৩ বছরেরও বেশি সময় পর বুধবার নারা শহরের একটি আদালতে বিচারক শিন ইচি তানাকা এই রায় ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী ইয়ামাগামি আদালতে স্বীকার করেছিলেন যে তিনি আবেকে হত্যা করেছেন। জাপানে আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা অত্যন্ত বিরল হওয়ায় এই হত্যাকাণ্ড দেশটির সমাজকে গভীরভাবে নাড়িয়ে দেয়। জাপানের আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে প্যারোলের সুযোগ তাত্ত্বিকভাবে থাকলেও বিশেষজ্ঞদের মতে বাস্তবে অনেক বন্দী কারাগারেই মৃত্যুবরণ করেন। প্রসিকিউশন পক্ষ ইয়ামাগামির জন্য যাবজ্জীবন সাজাই দাবি করেছিল এবং এই হত্যাকে যুদ্ধোত্তর জাপানের ইতিহাসের নজিরবিহীন বলে উল্লেখ করে, যার সামাজিক প্রভাব ছিল অত্যন্ত গুরুতর। আদালতে তারা বলেন, ইয়ামাগামির উদ্দেশ্য ছিল ইউনিফিকেশনের চার্চের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাদের যুক্তি অনুযায়ী আবের মতো প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করলে চার্চটির প্রতি জনমনে মনোযোগ ও সমালোচনা বাড়বে, এমনটাই ভেবেছিলেন অভিযুক্ত। অন্যদিকে ইয়ামাগামির আইনজীবীরা সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তারা দাবি করেন, অভিযুক্তের পরিবার ইউনিফিকেশন চার্চে তার মায়ের সব সঞ্চয় দান করার ফলে
চরম আর্থিক ও মানসিক কষ্টের শিকার হয়েছিল। রায় ঘোষণার দিন নারা আদালতে প্রবেশের টিকিট পেতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়, যা মামলাটি ঘিরে ব্যাপক জন আগ্রহের প্রমাণ। এই হত্যাকাণ্ড জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ইউনিফিকেশন চার্চের মধ্যকার গভীর সম্পর্ক প্রকাশ্যে আনে। দলীয় তদন্তে দেখা যায় শতাধিক আইন প্রণেতার সঙ্গে চার্চটির যোগাযোগ ছিল, যার ফলে অনেক ভোটার এলডিপি থেকে মুখ ফিরিয়ে নেন। দক্ষিণ কোরিয়ায় 1954 সালে প্রতিষ্ঠিত ইউনিফিকেশন চার্চ তার গণবিবাহের জন্য পরিচিত এবং জাপানি অনুসারীরা তাদের আয়ের বড় উৎস। শিনজো আবে দেশীয় রাজনীতিতে বিতর্কিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বাস্থ্যগত কারণে 2020 সালে পদত্যাগের আগে তিনি 2 দফায় মোট 3188 দিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস 4 দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা ও এসটিএফ নিয়ন্ত্রিত এলাকা দখলের পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সিরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা 8টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে দামেস্ক জানায়, কুর্দিদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রীর সহকারী পদে নিয়োগের জন্য এসডিএফকে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এসডিএফ এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা নিশ্চিত করে জানায়, তারা আক্রমণের শিকার না হলে কোনো সামরিক পদক্ষেপ নেবে না। এক বিবৃতিতে এসডিএফ জানায়, তারা রাজনৈতিক প্রক্রিয়া, আলোচনার মাধ্যমে সমাধান এবং সংলাপের প্রতি উন্মুক্ত রয়েছে এবং 18 জানুয়ারির চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রস্তুত। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেছে এসডিএফ। এসডিএফের দাবি, সরকারপন্থী গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকাহর দক্ষিণে আবিয়াদ সড়কের পাশে তালবারুত গ্রামে হামলা চালিয়েছে। সংগঠনটির মুখপাত্র ফরহাদ শামি বলেন, জারকান শহরকে সাম্প্রতিক ঘটনাগুলোতে দামেস্ক ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো তীব্র আর্টিলারি হামলার আওতায় রেখেছে। তিনি আরও দাবি করেন, রাক্কার উত্তরে অবস্থিত আল আক্তান কারাগারে সরকারপন্থী বাহিনী 5টি আত্মঘাতী ড্রোন ও ভারী গুলিবর্ষণ ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার সরকার খুব দ্রুত এসডিএফের নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকা দখল করেছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে এটি সরকারের সবচেয়ে বড় সামরিক সাফল্য ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।